ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা আবার একটি টেস্ট পেপারের সেট নিয়ে হাজির হয়েছি। আজ করব সেট নাম্বার 4, পেজ নাম্বার 121। তো প্রথম কোশ্চেন যেটা আছে এমসিকিউর, সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি নয় যেটি সেটি কি? তাহলে জীবাশ্ম জ্বালানি নয়, এখানে অপশন আছে কয়লা, পেট্রোলিয়াম, কাঠ, কোনোটিই নয়। তো প্রথমে আমরা জীবাশ্ম জ্বালানি কাকে বলে সেটা একটু দেখে নিই। জীবাশ্ম জ্বালানি কি? মানুষের জীবদেহ মাটির নিচে চাপা পড়ে গিয়ে, উদ্ভিদ প্রাণীর জীবদেহ চাপা পড়ে গিয়ে বিভিন্ন চাপ, তাপ এবং ব্যাকটেরিয়া দ্বারা পচনের ফলে কি হচ্ছে, ওইগুলো পরিবর্তিত হয়ে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জ্বালানিতে রূপান্তরিত হয়। এগুলো জীবদেহ থেকে এই জ্বালানিগুলো তৈরি হয় বলে এগুলোকে আমরা জীবাশ্ম জ্বালানি বলি। সুতরাং উদাহরণ হচ্ছে জীবাশ্ম জ্বালানির কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস। তো জীবাশ্ম জ্বালানির উদাহরণ হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। আমাকে কোশ্চেনে কি বলেছে, কোনটি প্রাকৃতিক গ্যাস নয়? সুতরাং কয়লা, পেট্রোলিয়াম হবে না। তো অপশন হবে কি তাহলে? অপশন সি, কাঠ। নেক্সট, কোনটি 0 কেলভিনের সমান? কোন টেম্পারেচারটা 0 কেলভিনের সমান? এখানে 4টা টেম্পারেচার দিয়েছে। তো আমরা কি জানি 0 কেলভিন কি কাকে বলে? 0 কেলভিন কি? পরম স্কেলের 0 কেলভিনকে 0 ধরে পরম স্কেলটা তৈরি করা হয়। তা পরম স্কেলের সংজ্ঞাটাই আমরা কি জানি, যে -273 সেন্টিগ্রেড উষ্ণতাকে 0 কেলভিন ধরে প্রতি 1 ডিগ্রির ব্যবধান, সেলসিয়াস স্কেলের প্রতি 1 ডিগ্রির ব্যবধানের সমান ধরে যে স্কেল পাওয়া যায় তাকে আমরা পরম স্কেল বলি। সুতরাং কি হচ্ছে, 0 কেলভিন সমান হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমাকে এখানে অপশন যেগুলো দিয়েছে সেখানে -273 ডিগ্রি সেন্টিগ্রেডের কোনো অপশন নেই, সবগুলোতেই ফারেনহাইট, এটাতেও ফারেনহাইট, এটাতেও ফারেনহাইট, এটাতেও ফারেনহাইট, সবই ফারেনহাইট অপশন আছে। সুতরাং আমাকে এই সেন্টিগ্রেডটাকে আমাকে ফারেনহাইটে কনভার্ট করতে হবে। তো এর ফর্মুলা কি আছে? তো -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা যদি ফারেনহাইটে কনভার্ট করতে চাই, ফর্মুলা হচ্ছে c/5 = f-32/9। তো c এর জায়গায় আমরা -273 বসিয়ে দিলাম। এরপর আমরা এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, -459.4। আচ্ছা, অপশন তাহলে কোনটা হবে? অপশন 459.4 কোনো অপশন নেই, 459 আছে। সুতরাং এইটাই হবে উত্তর, অপশন এ উত্তর হবে, অপশন এ। নেক্সট, বাষ্প ঘনত্বের একক হলো, 4টে অপশন আছে, বাষ্প ঘনত্বের একক কোনটা হবে? তাহলে আমরা বাষ্প ঘনত্ব কাকে বলে ওইটা একটু দেখে নিই। তো বাষ্প ঘনত্ব কাকে বলে? যে একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ওজন সম-আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাটিকে আমরা বাষ্প ঘনত্ব বলি। তাহলে বাষ্প ঘনত্বের ফর্মুলাটা কি? না, ভি আয়তন গ্যাসের ওজন, ওই গ্যাসের ওজন বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো সমজাতীয় রাশির অনুপাত, উপরেও লবেও ওজন আর হরেও আছে ওজন। সুতরাং দুটো সমজাতীয় রাশির অনুপাত হয়, এর কোনো একক নেই এবং মাত্রাও নেই। সুতরাং অপশন হবে কোনটা? না, অপশন হবে কোনো একক নেই, অপশন ডি। সুতরাং বাষ্প ঘনত্বের একক হলো, বাষ্প ঘনত্বের কোনো একক নেই। আচ্ছা, এখানে আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা কোশ্চেন অঙ্ক করার সময় লাগে, যে মানবিক ভরের সাথে বাষ্প ঘনত্বের কি সম্পর্ক? আণবিক ভর সমান 2 × বাষ্প ঘনত্ব। এটা দিয়ে অনেক শর্ট কোশ্চেনও প্রিভিয়াস সেটগুলোতে আমরা দেখেছি, এই ফর্মুলাটা দিয়ে অনেক শর্ট কোশ্চেনও আসে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসি, যেটি আলোক রশ্মির জ্যামিতিক ধর্ম নয়। 1 নম্বর হচ্ছে প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, ব্যতিচার। আমরা সবই জানি প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ এগুলো জ্যামিতিক ধর্ম। সুতরাং কোনটি নয় বলেছে? সুতরাং অপশন হবে ডি, অপশন ডি, ব্যতিচার। নেক্সট কোশ্চেন আছে, কোন জোড়টি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ? আমরা জানি কি, আমরা বিশুদ্ধ বর্ণালীতে আমরা কি দেখি, যে 7টা রঙের ছটা দেখি। 7টা রং কি কি? বেনিয়া সহ কলা, বেনিয়া সহ কলা। সুতরাং এখান থেকে আমরা সবার নিচের দিকে আছে বেগুনি আর উপরের দিকে পাচ্ছি লাল। আমার কোশ্চেনটাই কি বলেছে, যে কোন জোড়টি দুটি প্রান্তিক বর্ণ কোনটা? তাহলে বেগুনি আর লাল, বেনিয়া সহ কলা, বে আর হচ্ছে লা দিয়ে শেষ হচ্ছে লাল, তো লাল ও বেগুনি। সুতরাং অপশন হবে অপশন এ, লাল ও বেগুনি। আচ্ছা, এখান থেকে আরো কিছু যে কোশ্চেন গুলো আছে সেটা এখান থেকে একবার দেখে নিই। তাহলে আমার
সব থেকে এই যে 7টে বর্ণ এর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কার সব থেকে বেশি? না অপশন লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি আর বেগুনি আলো সবচেয়ে কম। বেগ বেগ যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বেগও বেশি হবে এবং তার বিচ্যুতিটা কম হবে, ওই জন্য লাল আলো কম বাঁকে। আর যেহেতু বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কম, এর বেগও কম, সেই জন্য এর বিচ্যুতিটা বেশি হয়। এবং মাধ্যমের প্রতিসরাঙ্ক বেগুনি বর্ণের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় এবং লাল বর্ণের ক্ষেত্রে সবচেয়ে কম হয়। সুতরাং সব সব সবগুলোই ইম্পর্টেন্ট, এই সবগুলো আমাদেরকে দেখে রাখতে হবে। যে কোনো থেকে যে কোনো কোশ্চেন আসতেই পারে, এই সবগুলো থেকেই যে কোনো একটা কোশ্চেন আসতে পারে। কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কোন আলোর বিচ্যুতি কম হয়, কোন আলোর বিচ্যুতি বেশি হয়, কোন আলোর বেগ বেশি, ঠিক আছে। তো আমরা এই সমস্ত ইনফরমেশনগুলো মনে রাখবো। নেক্সট কোশ্চেন আসি, পরিবাহী রোধের অনন্য হলো কি? পরিবাহী রোধ কাকে বলে? রোধ কাকে বলে? আমরা জানি কি, যে ধর্মের জন্য কোনো পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় সেই ধর্মকে আমরা বলি পরিবাহী রোধ। আর রোধের অনন্যক মানে কি, যেটা আমাকে বাধা দেবে না, সহজেই তড়িৎ প্রবাহ হতে পারবে। তো রোধের অনন্যক রাশিটাকে আমরা বলি পরিবাহিতা। আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে রোধাঙ্কের অনন্যক বললে আমরা বলবো পরিবাহিতাঙ্ক, আর রোধের অনন্যক বললে আমরা বলবো পরিবাহিতা। সুতরাং অপশন হবে যে পরিবাহী রোধের অনন্যক রাশি হবে অপশন বি, পরিবাহিতা। আর যদি রোধাঙ্ক বলতো তখন আমরা পরিবাহিতাঙ্ক বলতাম। তো এই রোধ থেকে আরো যে যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আসে প্রায়, সেগুলো আমরা একটু দেখে নিই। তো প্রশ্নে অনেক সময় দেয় যে উষ্ণতা বাড়লে রোধ কমে কোন কোন পদার্থের? তো উদাহরণ হবে অর্ধপরিবাহী পদার্থ সিলিকন, জার্মেনিয়াম। আর এমনি পরিবাহীর কি হয়, রোধ উষ্ণতা বাড়লে রোধ বাড়ে। নেক্সট কোশ্চেন আমরা যাই, ক্ষার ধাতুগুলির সঠিক ইলেকট্রন বিন্যাস কি হবে? 2,8, 2,8,1, 2,8,2, 2,8,7। আচ্ছা, আমরা জানি ক্ষার ধাতুগুলো কোনগুলো? না, যেগুলো পর্যায় সারণীর 1 নম্বর শ্রেণীতে থাকে তাকে আমরা ক্ষার ধাতু বলি। আর 1 নম্বর শ্রেণীর বহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা কটা থাকে? না, একটা থাকে। সুতরাং এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে অপশন বি তে দেখা যাচ্ছে যে 2,8,1, অর্থাৎ বহিস্থ কক্ষে একটি ইলেকট্রন আছে। সুতরাং অপশন বি হবে ক্ষার ধাতু। নেক্সট, কোন স্থায়ী যৌগের কার্বনের সমযোজ্যতা কত? কার্বনের সমযোজ্যতা আমরা জানি কার্বনের যোজ্যতা সবসময় 4 হয়, সুতরাং অপশন হবে ডি। নেক্সট, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? অ্যালকোহল আছে, অ্যালকোহল, নেক্সট আছে ইউরিয়া, অপশন সি আছে বেনজিন এবং সবগুলি। তো এখানে দেখতে পাচ্ছি সবগুলোই সমযোজী যৌগ, অ্যালকোহল, ইউরিয়া, বেনজিন। আর আমরা জানি সমযোজী যৌগ তড়িৎ অবিশ্লেষ্য হয়, সুতরাং অপশন হবে ডি। অপশন হবে ডি, যে সবগুলি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। নেক্সট কোশ্চেনে আসি, যে কোন পদার্থটির তাপীয় প্রসারণ বেশি হয়? অপশন এ আছে প্লাজমা, অপশন বি কঠিন, তরল, গ্যাস। তাপীয় প্রসারণ আমরা জানি কি, কঠিনকে তাপ দিলে তার প্রসারণ হয়, তরলকে তাপ দিলে তারও প্রসারণ হয়, আবার গ্যাসকে তাপ দিলে তারও প্রসারণ হয়। কিন্তু বেশি কোনটাতে হয় না, দেখি যে গ্যাসকে তাপ দিলে গ্যাসের প্রসারণটা সব থেকে বেশি হয় কঠিন তরলের তুলনায়, সেই জন্য এই অপশন হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন আসি, আলফা কণার আধান ঋণাত্মক, ধনাত্মক, আধানহীন সব রকম হতে পারে। তো আলফা কণার আধানটা কি হবে আমরা একটু ছকের মাধ্যমে দেখে নিই। আচ্ছা, আলফা কণা কি হচ্ছে? আলফা কণা হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, যা হিলিয়াম 2+ আয়নের স্রোত বলা হয় ধনাত্মক। তাহলে সুতরাং অপশন হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা হবে। তো অপশন হবে অপশন বি। আচ্ছা, এখান থেকে আর যে যে ইনফরমেশন গুলো আমাদের জানা দরকার, মাধ্যমিকে যেগুলো প্রায় আসতে পারে, সেগুলো আমরা একটু চোখ বুলাবো। তো এখানে আসতে পারে যে আচ্ছা, কার আলফা বিটা গামার মধ্যে কার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি আর কার সবথেকে কম? এখানে দেখা যাচ্ছে যে আলফার ভেদন ক্ষমতা সবচেয়ে কম আর গামার হচ্ছে সবচেয়ে বেশি। আর গ্যাসকে আয়নিত করার ক্ষমতা তার উল্টোটা হয়। উল্টোটা কেমন হয় না, আলফা কণার গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবথেকে বেশি আর বিটা কণার
তারপরে আর গামার সব থেকে কম। আচ্ছা, আর আলফা কণা যখন কোনো মৌল থেকে বেরিয়ে যায়, নির্গত হয়, নিঃসরণ হয়, তখন কি হয়, যদি জেড এক্স এ মৌল থাকে, আলফা কণা একটা বেরিয়ে গেলে কি হয় না, পরমাণু ক্রমাঙ্ক 2 কমবে, Z-2 হয়ে যাবে, এবং ভর সংখ্যা 4 কমবে, A-4। আর বিটা কণা বেরোলে কি হয়, বিটা কণা বেরোলে ভর সংখ্যা একই থাকে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 1 বেড়ে যায়। আর গামা রশ্মি বেরোলে কি হয় না, ওটা এক্সাইটেড স্টেটে থাকে, অর্থাৎ উদ্দীপিত স্তরে থাকে, সেটি ভৌম স্তরে চলে আসে বা গ্রাউন্ড স্টেটে চলে আসে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখি কি আছে। তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? কুলম, ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম। আমরা জানি কি তড়িৎ প্রবাহ মাত্রার একক হবে অপশন সি, অ্যাম্পিয়ার। আচ্ছা, এখানে সব রাশিগুলোর কি কি প্রবাহ, এখানে কি কি রাশি, আরো কি কি রাশির একক হতে পারে, তার আমরা একটা ছকের মাধ্যমে দেখে নিই। আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? অ্যাম্পিয়ার। এটা মাপার যন্ত্রের নাম কি? অ্যামমিটার। আর অ্যামমিটারটা শ্রেণী সমবায় যুক্ত থাকে। আমি এই ছকগুলো দিচ্ছি কেন না, কেন এগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে এবং এই ছকের বাইরে কোনো কোশ্চেন আসবে না। যেই কোশ্চেনগুলো দিয়েছি ছকের মধ্যে পুরো একটা জিস্ট আকারে দিয়ে দিয়েছি। আচ্ছা, তড়িৎ আধানের একক কি? এসআই একক কুলম, আর সিজিএস একক স্ট্যাট কুলম। আর দুটোর মধ্যে সম্পর্ক কি হয় না, 1 কুলম সমান 3 × 10⁹ ESU। নেক্সট, আচ্ছা, বিভব প্রবাহের একক কি? ভোল্ট। আর এটা মাপা হয় কি? ভোল্ট মিটারের সাহায্যে। আর এটা ভোল্ট মিটারটা কি না, সমান্তরাল সমবায়ে তড়িৎ বর্তনীতে যুক্ত থাকে। আর সিজিএস একক ইএসইউ বা স্ট্যাট ভোল্ট। আর সম্পর্ক 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট। এটাই একমাত্র ব্যতিক্রম সম্পর্ক যেখানে আমরা দেখতে পাই যে এসআই আর সিজিএস এর মধ্যে এসআই এর এককটার মান সবসময় বেশি হয়, কিন্তু এই স্ট্যাট ভোল্টের বা ইএসইউ ভোল্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইএসইউ ভোল্টটা বেশি, ভোল্ট শুধু ভোল্ট মানে এসআই এককটা ছোট হয়ে যাচ্ছে। আর রোধের একক আমরা জানি ওহম, আর পরিবাহিতার একক উল্টোটা হয় 1/ওহম সমান মো। আর রোধাঙ্কের একক ওহম মিটার, সিজিএস এ ওহম সেন্টিমিটার। আর পরিবাহিতাঙ্কের একক হচ্ছে মো মিটার ইনভার্স, আর পরিবাহিতাঙ্কের সিজিএস একক হচ্ছে মো সেমি ইনভার্স। এই সবগুলো ইউনিট কিন্তু মাথায় রাখবে, এগুলো থেকে মাধ্যমিকে প্রায়ই আসে কোশ্চেন। নেক্সট, তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস কি? আমরা জানি তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস হচ্ছে অ্যামোনিয়া। নেই। আর H2S যদি বলে, এটা হচ্ছে পচা ডিমের মতো গন্ধ, H2S এর গন্ধ, হাইড্রোজেন সালফাইডের গন্ধ পচা ডিমের মতো। তীব্র ঝাঁঝালোযুক্ত গ্যাস কি হলো? অ্যামোনিয়া। আচ্ছা, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি? অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি আছে? অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক বক্সাইট। আচ্ছা, আমরা এখানে আকরিকের একটা ছকটা আমরা দেখে নিই কি আছে আকরিকের। অ্যালুমিনিয়ামের আকরিক সব থেকে যেটা ইম্পর্টেন্ট, প্রত্যেক সালেই প্রত্যেক সেটেই একটা করে আছে, এটা কমন প্রশ্ন যে অ্যালুমিনিয়ামের আকরিক কি? বক্সাইট। আচ্ছা, আর বাকিগুলো আমরা দেখতে পারি যে হেমাটাইট কার আকরিক? লোহা। জিঙ্ক ব্লেন্ডা কার? আচ্ছা, অপশনে যেগুলো আছে সেগুলো আগে দেখে নিই। অপশনে আছে জিঙ্ক ব্লেন্ড, হেমাটাইট আর ম্যাগনেটাইট। তো হেমাটাইটটা কি? আচ্ছা, হেমাটাইট হচ্ছে লোহার, আর ম্যাগনেটাইটটাও হচ্ছে লোহার, আর বক্সাইটটা বললাম অ্যালুমিনিয়ামের। আর জিঙ্ক ব্লেন্ডটা নামেই জিঙ্ক আছে, সুতরাং জিঙ্কের। আচ্ছা, হেমাটাইটের সংকেতটা কি? Fe2O3। আর ম্যাগনেটাইটটা কি? Fe3O4। মানে এই 2 এর সঙ্গে একটা 1 যোগ হয়ে যাচ্ছে, আর O3 এর সঙ্গে একটা 1 যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ Fe3O4 হয়ে যাচ্ছে। সুতরাং এই ছকটা আমাদের মাথায় রাখতে হবে। পরীক্ষায় কিন্তু এই ছক থেকে একটা দুটো শর্ট কোশ্চেন প্রত্যেক সালেই মাধ্যমিকে আসে, এই ছকটা আমাদের মাথায় রাখতে হবে। আমি দিয়ে দিলাম, তোমরা এটাকে সেভ করে রাখো, সবসময় এটা মাথায় রাখবে এই ছকটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসি। পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কোনটা? আচ্ছা, প্রথম আবিষ্কৃত জৈব যৌগ হবে অপশন বি, ইউরিয়া, CONH2 ইউরিয়া। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসি। বায়ুমণ্ডলে কোন স্তরকে শান্ত মণ্ডল বলে? বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলে? বায়ুমণ্ডলের শান্ত মণ্ডল বলে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলে। আচ্ছা, এখান থেকে এই স্তর থেকে আরো যেসব গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো পরীক্ষায় প্রায় আসে সেগুলো একটু
আমি একটা ছকের মাধ্যমে দেখিয়ে দিয়েছি, এটা তোমরা মাথায় ঢুকে নেবে ভালো করে। দেখে নাও ট্রপোস্ফিয়ার থেকে কি কোশ্চেনটা আসে, যে ক্ষুব্ধ মন্ডল কাকে বলে, এই কোশ্চেনটা আসে প্রায় সেটে দেখা যায় যে ট্রপোস্ফিয়ার স্তরটাকে ক্ষুব্ধ মন্ডল বলে, কেননা এখানে ঝড় বজ্রপাত বৃষ্টি হয়। ট্রপোস্ফিয়ারে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে এর উষ্ণতা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে হ্রাস পায়। আর স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হচ্ছে, শান্ত মন্ডল। এটা যেটা আজকে যেটা এই কোশ্চেনটাই দেখলাম এই সেটটায়, যে শান্ত মন্ডল কাকে বলা হয়, উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। আর জেট প্লেন চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ার দিয়েই। আর এখানেই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন স্তর থাকে, আর ওজোন স্তরের ঘনত্ব মাপা হয় ডবসন এককে। তারপর আছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার কি আছে না, মেসোস্ফিয়ার হচ্ছে শীতলতম স্তর মেসোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার কি, ওখান থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, ফলে আমরা দূরদর্শন রেডিও এসব শুনতে পাই। আর ওখানে কি মেরুজ্যোতি দেখা যায়, মেরু অঞ্চলে থার্মোস্ফিয়ার হয় ওটা। আচ্ছা, আর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার কি না, এখানে ভ্যানেলন বিকিরণ বলয় দেখা যায়। সুতরাং এই ছকটা আমি জিস্ট আকারে তৈরি করে দিয়েছি, তোমরা ভালো করে এটা পরীক্ষার আগে দেখে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসি। আচ্ছা, ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? ওজোন স্তরের ঘনত্ব কোন এককে? আমি এইক্ষুনি এই ছকটাতেই দেখালাম যে ওজোন স্তরের ঘনত্ব মাপা হয় ডবসন এককে। ওজোন স্তরের ঘনত্ব মাপা হয় ডবসন এককে। মানে এই ছকের বাইরে কোনো কোশ্চেন হবে না, এই যে ছকটা দিয়ে দিলাম এই ছকের মধ্যেই যা কোশ্চেন আসার আসবে। নেক্সট কোশ্চেন দেখি, কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে? তাহলে বাস্তব গ্যাস কাকে বলে আগে আমরা দেখি, বাস্তব গ্যাস কাকে বলে আর আদর্শ গ্যাস কাকে। দুটো গ্যাস আছে, একটা আদর্শ গ্যাস একটা বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস মানে কি, আদর্শ ছেলের মতো, আদর্শ ছেলেরা যেমন ওবিডিয়েন্ট হয়, সবার কথা মেনে চলে, তেমনি আদর্শ গ্যাসও হচ্ছে সব সূত্র মেনে চলবে ওরা, চার্লসের সূত্র বয়েলের সূত্র সব সূত্র মেনে চলে। আর বাস্তব গ্যাস কি, ওরা কোনো সূত্র মানবে না। হ্যাঁ, আদর্শ গ্যাস যেমন পি=nRT সমীকরণ মেনে চলে, বাস্তব গ্যাস ওই সমীকরণটাও মেনে চলবে না। আর বাস্তব আদর্শ গ্যাসের মধ্যে অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ কাজ করে না, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর আকর্ষণ কাজ করে। আমাকে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনটা আছে যে কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলবে, মানে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। তাহলে আদর্শ গ্যাসের আমি দেখতে পাচ্ছি যে অণুগুলোর মধ্যে আকর্ষণ কাজ করে না, কিন্তু বাস্তব গ্যাসের মধ্যে আকর্ষণ কাজ করে। তাহলে আমি বাস্তব গ্যাসের মধ্যে অণুগুলোর যে আকর্ষণটা, ওটা যদি আমি 0 করে দিতে পারি, যে আকর্ষণটা আছে তা তখনই তাহলে বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাস হয়ে যাবে। তাহলে অণুগুলোর মধ্যে আকর্ষণ কখন আমি একদম নেগলিজিবল নগণ্য করতে পারবো, যখন অণুগুলাকে প্রচন্ড দুটো অণুর মধ্যে গ্যাপটা আমি অনেকটা বাড়িয়ে দিতে পারবো। অনেকটা বাড়িয়ে দিলে তখন তাহলে ওই আকর্ষণ বলটা কাজ করবে না, তখন বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। তাহলে ওই গ্যাপটা আমি বাড়াবো কি করে, খুবই সিম্পল। আমি যদি খুব নিম্ন চাপ করে দিই, মানে চাপটা যদি খুব কম করে দিই, তাহলে আয়তন বেড়ে যাবে। আর আর যদি আমি খুব তাপমাত্রাও বাড়িয়ে দিই, তখনও আয়তন বাড়বে। আর আয়তন বাড়া মানে দুটো গ্যাস অণুর মধ্যে গ্যাপটাও অনেকটা বেড়ে যাবে। সুতরাং কন্ডিশনটা হচ্ছে যে খুব উচ্চ তাপমাত্রায় এবং খুব নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। খুব উচ্চ তাপমাত্রায় ও খুব নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কি আছে যে বয়েলের সূত্র অনুসারে পি বনাম 1/v লেখচিত্রটা অঙ্কন করো। আগের দিন একটা পিভি ভার্সেস পি লেখচিত্র দেখছিলাম, আজকে আবার পি বনাম 1/v লেখচিত্র দেখলাম। সুতরাং আমার দিকে বয়েলের সূত্র থেকে কি কি লেখচিত্র হয় সবগুলোই আজকে আমরা দেখে নেব, যাতে নেক্সট কোনো সেটে যে কোনো কোশ্চেনে আসুক বা মাধ্যমিক পরীক্ষায় যে কোনো কোশ্চেন আসুক বয়েলের সূত্র গ্রাফ থেকে, আমরা যেন একদম ঠিকঠাক সবই করতে পারি। সুতরাং ওটাই আমরা আজকে এখন দেখব যে কি কি গ্রাফ হতে পারে বয়েলের সূত্র থেকে। আচ্ছা, বয়েলের সূত্রটা আমরা কি জানি, যে স্থির চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট গ্যাসের আয়তন ওই গ্যাসটির চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। আর ধ্রুবক কি কি থাকে, একটা হচ্ছে গ্যাসের উষ্ণতা আর একটা হচ্ছে গ্যাসের ভর। আচ্ছা, পি ভার্সেস ভি গ্রাফ। পি ভার্সেস ভি গ্রাফ মানে কি, পি আর ভি কি ব্যস্তানুপাতে হয়, পি এর সাথে ভিটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় বয়েলের সূত্রে। তাহলে ব্যস্তানুপাত হলেই তখন গ্রাফটা হবে এরকম। এটা হচ্ছে সমপরাবৃত্ত, যখন এই ব্যস্তানুপাত সম্পর্ক হয়ে যাবে তখন হবে সমপরাবৃত্ত। আর আবার অনেক সময় বলে দেয় যে পি ভার্সেস 1/v, তাহলে P
পি এর সাথে ভি যদি ব্যস্তানুপাত হয় তাহলে পি এর সাথে 1/ভিটা কেমন হবে, না এটা সমানুপাত, আর সমানুপাত হলেই তখন হবে এই মূল বিন্দুগামী, তখন হবে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে তাহলে আমরা কি পাচ্ছি যে পি ভার্সেস 1/ভি যদি দেয় গ্রাফ, তাহলে আমরা কি করব, মূল বিন্দুগামী একটা সরলরেখা টানবো পি ভার্সেস 1/ভি। আর যদি পি ভার্সেস ভি দেয়, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক পি ভার্সেস ভি এর, তাহলে এটা এরকম হবে গ্রাফটা, এবং প্রকৃতি হবে সমপরাবৃত্ত, আর পি ভার্সেস 1/ভি হবে মূল বিন্দুগামী সরলরেখা। আরেকটা যেটা সরলরেখা, আরেকটা যেটা লেখচিত্র হয় সেটা হলো পিভি ভার্সেস পি। পিভি ভার্সেস পি কেমন হয় না, এক্স অ্যাক্সিস বরাবর আমি পি কে নিচ্ছি আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমি পিভি কে নিচ্ছি। যেহেতু পিভিটা সবসময় ধ্রুবক থাকে, বলসূত্রের রাশিমালাটাই বলা আছে পিভি ধ্রুবক, সুতরাং সবসময় এক্স অ্যাক্সিসের সমান্তরাল হয়, মানে চাপ আমি যতই বাড়াই এটা ধ্রুবক থাকবে পিভি লেখচিত্রটা। আগের সেটটাই আমরা দেখছিলাম যে পিভি ভার্সেস পি লেখচিত্রটা পিভি অ্যাক্সিসের সমান্তরাল, এটি সঠিক না মিথ্যা, উত্তর হয়েছিল মিথ্যা। কেন না, এটা পি অ্যাক্সিসের সমান্তরাল হবে, নট পিভি অ্যাক্সিস। পিভি অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর পি অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিসের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। সুতরাং এর প্রকৃতিটা কি, চাপ অক্ষের সমান্তরাল, মানে পি অ্যাক্সিসের সমান্তরাল। তাহলে আমরা বলের সূত্র থেকে তিনটে গ্রাফ পাই, একটা হচ্ছে পি ভার্সেস ভি, যেটা ব্যস্তানুপাতের সম্পর্ক, ওটা সমপরাবৃত্ত, আর একটা হচ্ছে পিভি ভার্সেস পি, পিভি মানে ওটা ধ্রুবক, পিভি সমান ধ্রুবক, সুতরাং ওটা এক্স অ্যাক্সিসের সমান্তরাল, মানে পি অ্যাক্সিসের সমান্তরাল এর প্রকৃতিটা। আর একটা হচ্ছে পি ভার্সেস 1/ভি, যেটা মূল বিন্দুগামী। কেন না, পি এর সাথে 1/ভিটা হচ্ছে সমানুপাত সম্পর্ক, পি এর সাথে মনে রাখতে পি এর সাথে ভি ব্যস্তানুপাত, কিন্তু পি এর সাথে যদি 1/ভি ধরি তাহলে ওটা সমানুপাত সম্পর্ক, তাই এটা মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, বোঝা গেল তাহলে তিনটা গ্রাফ। এই তিনটা গ্রাফের বাইরে বলের সূত্র থেকে আর কোনো কিছু হয় না। সুতরাং এটা তোমরা ভালো করে খেয়াল রাখবে সব গ্রাফগুলো কখন কোনটা হয়। তো নেক্সট কোশ্চেনে আমরা আসি যে ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখা যায়। আচ্ছা, ব্রাউনীয় গতিটা কি, না ব্রাউনীয় গতিটা কি না, ব্রাউনীয় গতি হলো যে তরল বা গ্যাসীয় পদার্থে থাকা ছোট ছোট কণা দ্বারা প্রদর্শিত এলোমেলো আন্দোলন। মানে গ্যাসের মধ্যে যেসব ধূলিকণা থাকে যেগুলো হচ্ছে এলোমেলো ঘুরে বেড়ায়, সেগুলো হচ্ছে ব্রাউনীয় গতি। আর ব্রাউনীয় গতির উদাহরণ যদি বলে, তাহলে গ্যাসের মধ্যে বললে যে একটা ঘরে ধূলিকণার নড়াচড়া, এটা একটা ব্রাউনীয় গতির উদাহরণ। কিংবা তরলের মধ্যে বললে, যেটা তরলের মধ্যে একটা পরাগরেণু ছেড়ে দিলে সেটা ঘুরতে থাকে, ওটা হচ্ছে পরাগরেণুর বিচরণ, এটাও একটা ব্রাউনীয় গতির উদাহরণ। এটা তরল আর গ্যাসের মধ্যেই হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখি যে কঠিন পদার্থের কি কি তাপীয় প্রসারণ দেখা যায়। কি কি তাপীয় প্রসারণ, আমাকে তাপীয় প্রসারণ গুণাঙ্ক বলেনি, শুধু তাপীয় প্রসারণ বলেছে। যদি তাহলে তাপীয় প্রসারণ কি কি হবে না, দৈর্ঘ্য প্রসারণ, যেহেতু দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল আছে থাকার জন্য ক্ষেত্র প্রসারণ, আর আয়তন থাকার জন্য আয়তন প্রসারণ। যদি এখানে বলতো যে কঠিন পদার্থের কি কি প্রসারণ গুণাঙ্ক হয়, তখন আমরা তিনটা বলতাম, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তখন প্রত্যেকটা শেষে গুণাঙ্ক জুড়ে দিতাম। যেহেতু এখানে গুণাঙ্কটা বলেনি, শুধু তাপীয় প্রসারণ বলেছে, সুতরাং আমরা দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ দেখা যায় কঠিন পদার্থে। নেক্সট কোশ্চেনে আসি যে ইউভি রশ্মির একটি ব্যবহার লিখে। ইউভি রশ্মির ব্যবহার, আল্ট্রাভায়োলেট রে, আল্ট্রাভায়োলেটের ব্যবহার কি না, অতিবেগুনি রশ্মি কোথা থেকে পাই আমরা, সূর্য থেকে আসে অতিবেগুনি রশ্মি। এটা কি হয়, মানবদের ভিটামিন ডি তৈরি করতে কাজে লাগে। হ্যাঁ, আরো অনেকগুলো ব্যবহার হয়, যেমন সার্জিক্যাল যন্ত্রপাতি, হ্যাঁ, জীবাণু মুক্ত করতে ব্যবহার করা সার্জিক্যাল যন্ত্রপাতি, হ্যাঁ, পদার্থের আণবিক গঠন জানার জন্য অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয়, মূল্যবান পাথর এবং কিছু পদার্থের বিশুদ্ধতা যেমন ঘি, ডিম ইত্যাদির বিশুদ্ধতা নির্ণয়ের জন্য অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে আমরা অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাবগুলো একটু দেখে নিই। অনেক সময় তো কোশ্চেনে দিতেও পারে যে অতিবেগুনি রশ্মি আমাদের কি ক্ষতি করে। এই কোশ্চেনটা জানি কোনো একটা সেটে দিতে পারে, কিংবা তোমাদের মাধ্যমিকেও দিতে পারে। তাই আমি একটা ছকের মাধ্যমে যত রকম কোশ্চেন হতে পারে সবগুলো আমি জিস্ট আকারে একসঙ্গে দিয়ে দিলাম। যে ক্ষতিকারক প্রভাব কি হতে পারে, যে শরীরের উপর দীর্ঘদিন পড়লে এটা ত্বকে ক্যান্সার সৃষ্টি হতে পারে এবং চোখের রেটিনাকে নষ্ট করে দেয়, ফলে এর দৃষ্টিশক্তি হারিয়ে যায়। আচ্ছা, অতিবেগুনি রশ্মি গেল। এবার যদি এক্স রশ্মি দিয়ে দেয়, এক্স রশ্মি আমাদের কি ব্যবহারে হয়, এক্স রশ্মি আমাদের চিকিৎসা শাস্ত্রের কাজে লাগে,
হ্যাঁ, যখন হাড় দাঁত ভেঙে গেলে এগুলো আমরা এক্স রে করি, ছবি তুলি, সেগুলো কাজে লাগে। হ্যাঁ, রেডিওথেরাপি বৈজ্ঞানিক গবেষণায় কাজে লাগে। হুম। আর এরও ক্ষতিকারক প্রভাব আছে এক্স রশ্মির। ক্ষতিকারক প্রভাব কি না, মানবদের বেশিক্ষণ এক্স রশ্মি পড়লে ওখানে ক্ষত সৃষ্টি হয়, ক্ষতের সৃষ্টি হয় এবং রক্তের শ্বেত কণিকাও নষ্ট হয়ে যায় বেশি পড়লে এক্স রশ্মি। আচ্ছা, এগুলো দেখে নিবে। এরপর একটা আছে গামা রশ্মি। গামা রশ্মিটা কি না, তেজস্ক্রিয় বিক্রিয়ার ক্ষেত্রে গামা রশ্মি তৈরি হয়। এগুলো গামা রশ্মি থেকে বিভিন্ন রেডিওথেরাপি যেগুলো হয় ক্যান্সার চিকিৎসায় এগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিক্রিয় বিক্রিয় ঘটানোর জন্য গামা রশ্মি ব্যবহার করা হয়। আর এটাও এর ক্ষতিকারক প্রভাব কি না, ডিএনএ এর মিউটেশন ঘটে যেতে পারে, ক্যান্সারের সম্ভাবনা থাকে গামা রশ্মি বেশি, গামা রশ্মির সংস্পর্শে থাকলে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে যে প্রিজম বর্ণ সৃষ্টি করে কি? আচ্ছা, প্রিজমের মধ্যে দিয়ে আমরা যখন একটা আলো যায়, সাদা আলো যায়, আমরা কি দেখি না আলোটা বিভিন্ন বর্ণে ভেঙে যাচ্ছে। তাহলে প্রিজম, তাহলে কি এটা থেকে বলতে পারি যে প্রিজম বর্ণ সৃষ্টি করছে? না। প্রিজমের উপর যদি একটা বহুবর্ণী আলো এসে পড়ে, প্রিজম কি করে না ওটাকে শুধু ভেঙে দেয়। সুতরাং প্রিজম কখনো, প্রিজমের উপর আমরা কি দেখি সাদা আলো এসে পড়ে, আর সাদা আলো আমরা জানি কি সাতটা বর্ণের মিশ্রণ, সাতটা বর্ণের মিশ্রণ। তাহলে কি হচ্ছে যে ওই সাতটা বর্ণ এসে পড়লো, সাদা আলোর মধ্যে তো সাতটা বর্ণ লুকিয়ে আছে। প্রিজম শুধু কি লুকানো আলোগুলোকে ভেঙে দিচ্ছে, নতুন করে কিন্তু সে কিন্তু কোনো আলো তৈরি করছে না, শুধু আলোকে বিভিন্ন বর্ণে বিভক্ত করে দিচ্ছে। তাহলে প্রিজম কোনো নতুন বর্ণ সৃষ্টি করতে পারে না, কেবল আপাতিত বহুবর্ণী আলো যদি আপাতিত হয় তাকে বিভিন্ন বর্ণে বিভক্ত করে দিতে পারে। সুতরাং উত্তর হবে প্রিজম কোনো বর্ণ সৃষ্টি করতে পারে না, কেবল আপাতিত বহুবর্ণী আলোককে বিভিন্ন বর্ণে বিভক্ত করতে পারে, বিভক্ত করে দেয়। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। মৌলিক বর্ণ কোনগুলা? মৌলিক বর্ণ কোনগুলা না, মৌলিক বর্ণ আমরা জানি কি লাল, সবুজ, নীল। লাল, সবুজ, নীল এই তিনটা বর্ণকে উপযুক্ত পরিমাণে মিশালে যে কোনো বর্ণ সৃষ্টি করা যায়। যেমন আমরা কি করি যে এ থেকে জেড অক্ষর দিয়ে আমরা সমস্ত কিছু লিখতে পারি, তেমনি লাল, সবুজ, নীল দিয়ে আমরা যে কোনো বর্ণ সৃষ্টি করতে পারি। সেই জন্য আমরা এই লাল, সবুজ, নীলকে আমরা কি বলি মৌলিক বর্ণ। আর এখানে আমার দিকে পরিপূরক বর্ণ বলে একটা টার্ম হয়, সেটাও আমাদের দেখে নিতে হবে যে পরিপূরক বর্ণ মানে কি, যে দুটো বর্ণকে মিশালে উপযুক্ত পরিমাণে যদি আমরা মিশাই, যদি সাদা বর্ণ তৈরি হয়ে যায় তাকে আমরা পরিপূরক বর্ণ বলি। উত্তর হবে কি হলুদের সঙ্গে যদি আমরা নীল মিশাই, হলুদ নীল পরস্পরের পরিপূরক। নেক্সট কোশ্চেন দেখি, এমসিবির পুরো নাম কি? যে এমসিবির পুরো নাম কি? এমসিবি আমরা কি হয় অনেকটা ফিউজ তারের মতো, মানে বেশি পরিমাণ কারেন্ট এসে গেলে ওটা ডিসকানেক্ট হয়ে যায়, এমসিবি পড়ে যায় নিচের দিকে। হ্যাঁ, মানে সুইচটা নিচের দিকে নেমে যায়। ওর পুরো নাম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। এটা কেমন ভাবে কাজ করে, এটা আসলে এক প্রকার তড়িৎ চুম্বক থাকে। এমসিবির বিভিন্ন রেটিং থাকে, 5 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, এরকম বিভিন্ন রেটিং হয়। মানে ওর বেশি কারেন্ট গেলেই এমসিবি ও অটোমেটিক ওই সুইচটা অফ হয়ে যাবে। কি করে হয় না, ওর নিচে একটা তড়িৎ চুম্বক আছে। আমরা জানি কি কারেন্ট যখন যায়, একটা কারেন্ট গেলে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। হ্যাঁ, এবার যখন একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, তড়িৎ চুম্বকের মধ্যে যখন বেশি কারেন্ট যাচ্ছে তখন বেশি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, তখন ওই সুইচটা উপর দিক থেকে কি হবে এমন নিচের দিকে টান পড়বে চুম্বক ক্ষেত্রের সাহায্যে, ও অটোমেটিক নিচের দিকে নেমে ডিসকানেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে এমসিবি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি কি আছে। আচ্ছা, কুলম ও ইএসইউর মধ্যে সম্পর্ক। এই কোশ্চেনটা তো আগেই আলোচনা করে দিয়েছি যে কুলম আর ইএসইউ সেই ছকটা আছে, যে বিভিন্ন এককের যে ছকটা, ওর মধ্যেই কুলম আর ইএসইউর এই যে সম্পর্ক একটা আছে, যে 1 কুলম ও 1 ইএসইউর সম্পর্ক কি আছে, 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ। এই ছকের বাইরে কোনো কোশ্চেন হয়, এই ছকের মধ্যেই যা কোশ্চেন হয় এখান থেকেই হবে। এই ছকগুলো ভালো করে লক্ষ্য করো, তোমাদের জন্যই বানিয়েছি অনেক কষ্ট করে টাইপ করে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি, যে বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, সত্যটা মিথ্যা? সত্য। উত্তর হবে সত্য। কেন না, বৈদ্যুতিক বাতিতে আমরা দেখেছি যে বৈদ্যুতিক বাতিতে যদি অক্সিজেন ভরা থাকতো তাহলে কি ফিলামেন্টটা ধীরে ধীরে ওটা নষ্ট হয়ে যেত, ক্ষয়ে যেত। তাই জন্য কি হয়, নিষ্ক্রিয় গ্যাস দিলে ওর সাথে আর বিক্রিয়া হবে না ফিলামেন্টের সাথে। নাইট্রোজেন, অনেক সময় নাইট্রোজেনও থাকে, নাইট্রোজেনের সাথে বিক্রিয়া হয় না, সেই জন্য ওটা দেওয়া থাকে যাতে ফিলামেন্টটা ক্ষয়ে না যায়।
সেই জন্য ওটা দেওয়া থাকে, তখন উত্তর হবে সত্য, বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, এটা সত্য। নেক্সট হচ্ছে গামা রশ্মির আধানের প্রকৃতি কি? গামা রশ্মির আধানের প্রকৃতি, তাহলে আমরা ওই আলফা বিটা গামা যে ছকটা আছে ওই ছকটা আগে দেখে নিই, ওই ছকের মধ্যে এটা উত্তরটা আছে কিনা। গামা রশ্মির আধানের প্রকৃতিটা কি হবে, এক্ষুনি পড়ালাম, কোথায় গেল, এইতে গামা রশ্মির আধানের প্রকৃতি। তাহলে আলফা রশ্মির আধানের প্রকৃতিটা কি হলো, এটা হচ্ছে দুটি প্রোটনের আধানের সমান, দুটি প্রোটনের আধানের সমান। আর বিটা রশ্মি কি একটি ইলেকট্রনের আধানের সমান। আর গামা রশ্মি কি এর কোনো আধান নেই, তাহলে উত্তর হবে এর কোনো আধান নেই। এই ছকের বাইরে কিছু পড়বে না, এই ছকগুলো তোমরা ভালো করে মনে রাখবে। তো তাহলে গামা রশ্মি কি হলো, আধানহীন হলো। আর আলফা রশ্মি কি, ওর হচ্ছে হিলিয়াম 2+, মানে ওর দুটো প্রোটন থাকে আর দুটো নিউট্রন দিয়ে। 2+ মানে কি, হিলিয়ামের কি দুটো প্রোটন থাকে, দুটো ইলেকট্রন থাকে, দুটো নিউট্রন থাকতো, কিন্তু ও কি করছে, দুটো ইলেকট্রনকে ত্যাগ করে দিয়েছে, ফলে হিলিয়াম 2+ হয়ে যাচ্ছে। আলফা কণা হিলিয়াম 2+, ফলে ওর ইলেকট্রন, আলফা কণার মধ্যে শুধু দুটো প্রোটন থাকে, আলফা কণা হচ্ছে দুটি প্রোটন ও দুটি নিউট্রন থাকে আলফা কণার মধ্যে, আর কিছু থাকে না। আলফা কণার মধ্যে দুটি প্রোটন আর নিউট্রন। আর এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে ধনাত্মক, এই 2+ আছে এই জন্য ধনাত্মক। আর এটা হচ্ছে ঋণাত্মক, এটা ইলেকট্রন আধানের সময়, বিটা রশ্মিটা হচ্ছে, এটা হচ্ছে ঋণাত্মক, এটা ইলেকট্রনের আধানের সমান। আর গামা রশ্মিটা কি, ওর কোনো আধান নেই, এটা আধানহীন। সুতরাং এই ছকের বাইরে কোনো কোশ্চেন আসবে না। তো নেক্সট কোশ্চেনটা দেখি, যে সোডিয়াম Na এবং Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত। আচ্ছা, আমরা কি জানি এন এর কি হয়, ইলেকট্রন বিন্যাস 11, তাহলে 2, 8, 1। আর Na+ কি হবে, মানে একটা ইলেকট্রন বহিঃস্থকে ইলেকট্রনটা ত্যাগ করে দিচ্ছে, মানে 2, 8, একটা বাদ দিয়ে একটা ছেড়ে দিল, তাহলে 2, 8 রয়ে গেল। আর বহিঃস্থকে 8 মানেই ওটা সুস্থিত হবে, ওটা নিষ্ক্রিয় মৌলের মতো হয়ে গেল। সুতরাং Na+টা হবে বেশি সুস্থিত, কারণ এটা একটা ইলেকট্রন ত্যাগের ফলে এটা নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস, নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করছে, সেজন্য এটা বেশি সুস্থিত Na+টা। আচ্ছা, নেক্সট হচ্ছে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটা। নিষ্ক্রিয় গ্যাস আমরা কতগুলো জানি, 6টা থাকে, হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন, রেডন। সুতরাং এখানে হচ্ছে কি হচ্ছে, লাস্টে যেটা আছে ওটাই হচ্ছে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে, দুটি কৃত্রিম মৌলের উদাহরণ দাও। দুটি কৃত্রিম মৌলের উদাহরণ, কৃত্রিম মৌলের উদাহরণ কি হবে, কৃত্রিম মৌল কি হয়, 92 এর পর যতগুলোই আছে, মানে ইউরেনিয়ামের পর যতগুলোই আছে সবগুলোই কৃত্রিম মৌল। তেমনি দুটো উদাহরণ হলো যে একটা হচ্ছে নেপচুনিয়াম NP, আর একটা প্লুটোনিয়াম বা PU বলতে পারি। 92 পর যে সবগুলো হচ্ছে কৃত্রিম মৌল। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি, ক্রমবর্ধমান আকারে সাজাও। আচ্ছা, এখানে নাইট্রোজেন আছে, বোরন আছে, লিথিয়াম আছে, ফ্লোরিন আছে। তাহলে আমি যদি এটা ইলেকট্রন বিন্যাস করি কেমন হবে দেখতে পাবো, নাইট্রোজেন হচ্ছে 2,5,7 হচ্ছে, আর বোরন হচ্ছে 2,3, লিথিয়াম হচ্ছে 2,1, আর এটা হচ্ছে 2,7। আচ্ছা, প্রত্যেকেরই তাহলে দুটো করে যেহেতু ইলেকট্রন বিন্যাসের আছে, তাহলে কি হচ্ছে, সবাই দ্বিতীয় পর্যায়ে আছে, কিন্তু কে আগে কে পরে আছে তাহলে আমি জানবো কি করে, তাহলে যার বহিঃস্থক ইলেকট্রন সংখ্যাটা কম সে সামনের দিকে থাকবে। সুতরাং প্রথমে আছে কে থাকবে, লিথিয়াম, এর বাইরে 1 আছে, এর 1 আছে। তারপরে থাকবে 3, মানে বোরন, মানে প্রথমে থাকবে লিথিয়াম, তারপরে থাকবে বোরন, তারপরে থাকবে নাইট্রোজেন, তাহলে প্রথমে থাকবে নাইট্রোজেন 2,5, বোরনের 2,3, লিথিয়ামের 2,1, আর ফ্লোরিনের হচ্ছে 2,7। তাহলে এর বহিঃস্থক কক্ষে 1 আছে লিথিয়াম, তাহলে ও দ্বিতীয় পর্যায়ে প্রথমেই থাকবে। তারপরে থাকবে 3 যার আছে, তারপরে থাকবে নাইট্রোজেন, তারপরে থাকবে ফ্লোরিন। আর আমরা জানি কি, যে পর্যায় বরাবর যত নিচের দিকে নামি তত তার কি আয়তন বৃদ্ধি পায়, মৌলের আয়তন বৃদ্ধি পায়। প্রত্যেকটা মৌলের আয়তন যত আমরা পর্যায় নিচের দিকে নামবো, উপর থেকে নিচে নামবো, আয়তনটা বাড়বে। আর ওর উল্টোটা হবে, যখন আমরা বাম দিকে ডান দিকে যাব ওর আয়তনটা কমবে। সুতরাং আয়তন কম সবার কার হবে, এখানে ফ্লোরিনটা ওই দ্বিতীয় পর্যায়ে সবার লাস্টে আছে, যেহেতু 7 আছে সবার লাস্টে,
সুতরাং ফ্লোরিনের আয়তনটা সব থেকে ছোট, তারপর ছোট হবে নাইট্রোজেন, তারপরে হবে বোরন, তারপরে হবে লিথিয়াম। বুঝা গেল? আচ্ছা নেক্সট আসি, ক্যাটায়ন কি? ক্যাটায়ন কি না, ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত আয়নকে আমরা কি বলি? ক্যাটায়ন। মানে একটা ইলেকট্রন ছেড়ে দিলে, একটা ধাতু একটা মৌল থেকে ইলেকট্রন ছেড়ে দিলে যেটা থাকে তাকে আমরা বলছি ক্যাটায়ন। ইলেকট্রন তখন ধনাত্মক আধানযুক্ত হয়ে যাচ্ছে। Na প্লাস একটা উদাহরণ হলো, সোডিয়াম প্লাস আয়ন, ক্যাটায়ন। আচ্ছা নেক্সট কোশ্চেনে দেখি কি আছে, যে একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম। আচ্ছা এই তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটা প্রত্যেক সেটাই আমি দেখতে পাচ্ছি যে এইটা একটা কমন প্রশ্ন, একটা তীব্র একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম লেখো, এটা প্রত্যেকটাতেই কমন। তাই আমি একটা ছকের মাধ্যমে ওটা দেখে নিই যে কি হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তো আমরা জানি তীব্র তড়িৎ বিশ্লেষ্যকে সাধারণত তড়িৎ যোজী যে যৌগগুলো হয় সেগুলো তড়িৎ বিশ্লেষ্য হয়, আর সমযোজী যৌগগুলো সেগুলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয় বা অবিশ্লেষ্য হয়। তাহলে আমরা উদাহরণ যদি দেখি, তীব্র তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিডের উদাহরণ কি হবে? H2SO4, HNO3, HCl, এইগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, H2SO4, HNO3, HCl। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিড বললে CH3COOH, H2CO3 আর HCN, কার্বক্সিলিক অ্যাসিড, H2CO3 আর HCN, এগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিড। আবার তীব্র তড়িৎ বিশ্লেষ্য ক্ষারক বললে NaOH, KOH। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য ক্ষারক বললে NH4 অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণ বললে NaCl, KCl, বেরিয়াম ক্লোরাইড, কপার সালফেট, এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণ। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য লবণ বললে HgCl2 আর জিঙ্ক ক্লোরাইড। সুতরাং এই ছকটা আমরা মনে রাখবো, এই ছক থেকে একটা কি দুটো কোশ্চেন আসবেই মাধ্যমিকে, তোমরা মিলিয়ে নেবে, এই ছকটা মনে রাখবে। আমি ছকের আকারে দিচ্ছি যাতে তোমাদের মাথায় সহজেই মনে রাখতে পারো। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখি, যে লোহার উপর নিকেলের প্রলেপ দিতে কি কি তড়িৎ বিশ্লেষক ব্যবহার করবে? আচ্ছা লোহার উপর আমাকে কি নিকেলের প্রলেপ দিতে হবে, তাহলে আমরা কি জানি কোন ধাতুর উপর প্রলেপ দিতে গেলে আমাদের কি করতে হবে? আমরা এই ছকটা দেখে দেবো, কি যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হয় তড়িৎ লিপন পদ্ধতিতে আমরা জানি ক্যাথোডে কোনটা রাখি, যখন যে বস্তুর উপর আমরা প্রলেপ দেবো সেটাকে আমরা ক্যাথোডে রাখবো, আর যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেই ধাতুর একটা পাতকে অ্যানোডে রাখবো। আর যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেই ধাতুরই লবণের একটি লবণের জলীয় দ্রবণকে আমরা কি করব? তড়িৎ বিশ্লেষ্য হিসাবে আমরা রাখবো। সুতরাং আমরা যদি সোনার প্রলেপ দিতে চাই তাহলে আমাকে অ্যানোডে সোনা রাখতে হবে, আর যদি আমরা রূপোর প্রলেপ দিতে চাই তাহলে অ্যানোডে আমাকে রূপা রাখতে হবে, নিকেলের প্রলেপ দিতে গেলে নিকেলের রাখতে হবে, তামার প্রলেপ দিতে গেলে তামা রাখতে হবে। আমাকে কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে যে নিকেলের প্রলেপ দিতে হবে। তাহলে নিকেলের প্রলেপ দিতে গেলে কি করতে হবে না, নিকেলের প্রলেপ দিতে গেলে আমাকে অ্যানোডে নিকেল দিতে হবে, বিশুদ্ধ নিকেল, আর তড়িৎ বিশ্লেষক হিসাবে নিকেল সালফেট দিতে হবে, নিকেল সালফেট এবং সামান্য বোরিক অ্যাসিড, নিকেল সালফেট বললেই হবে, নিকেল সালফেটের সাথে সামান্য বোরিক অ্যাসিডের দ্রবণতে। আর যদি সোনার প্রলেপ দিতে যাই তাহলে তড়িৎ বিশ্লেষক হিসেবে এই লাস্টের যে ছকটা আছে, লাস্টের কলামটা, এইটাই প্রতিবারে এই কোশ্চিনে আসে, এই ছকটা, যে সোনা আর রূপাটাই বেশি ইম্পর্টেন্ট, ওই জন্য আমি একটা হাইলাইটও করে দিয়েছি, একটু মোটা করে দিয়েছি, যে সোনাটার কি হয়, সোনা প্রলেপ দিতে গেলে আমাকে তড়িৎ বিশ্লেষক হিসেবে পটাশিয়াম অরোসাইনাইড KAuCN2, আর হচ্ছে আর্জেন্টো সাইনাইড সিলভার দিতে গেলে, রূপা দিতে গেলে KAgCN2, এই দুটোই বেশি পরীক্ষায় দেয়। আর তামা দিতে গেলে, তামার পরে দিতে গেলে কপার সালফেট, আর নিকেল দিতে গেলে নিকেল সালফেট। হ্যাঁ, সুতরাং এই ছকটা আমার দিকে মনে রাখতে হবে, ছকের আকারে দিলাম, তোমাদের সহজেই মনে রয়ে যাবে। আচ্ছা নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন আছে, আচ্ছা বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের মেলানো। তাহলে প্রথম আছে হেমাটাইট থেকে যে ধাতু নিষ্কাশন করা হয়, হেমাটাইট থেকে কি নিষ্কাশন করা হয়? হচ্ছে লোহা। হেমাটাইট থেকে লোহা, আমরা সেই আকরিকের ছকটা এক্ষুনি দেখলাম, আকরিকের ছকে তো ওটা আছে, যে আকরিকের ছকটা গেল কোথায়? এই যে আকরিকের ছকটা পেয়ে গেছি।
তাহলে হেমাটাইট যেটা আছে, হেমাটাইট কি হচ্ছে, লোহার আকরিক। তাহলে এটার অপশন কি হবে না, এটা হচ্ছে লোহা, উত্তর হবে লোহা। হেমাটাইট যে ধাতু থেকে নিষ্কাশন হয়, এফি। আচ্ছা, পিতলে কি থাকে না, পিতলে থাকে, পিতলের আমরা মিশ্রণটা কি বলি, পিতল, মানে কপার থাকে আর জিঙ্ক থাকে। সুতরাং উত্তর হবে এটা হচ্ছে বি। আচ্ছা, ড্র করে দেখি, এটা ড্র কি হবে দেখছি, এই আলোটা নিয়ে। তাহলে পিতলে থাকবে জিঙ্ক, পিতলে থাকবে জিঙ্ক, আর হিমাটাইট থেকে লোহা। আর কিপ যন্ত্র প্রস্তুত করা হয়, কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় কি, H2S প্রস্তুত করা হয় কিপ যন্ত্রে। আর নেসলার দ্রবণ দ্বারা কি শনাক্ত করা যায়, নেসলার দ্রবণ দ্বারা অ্যামোনিয়া শনাক্ত করা যায়। আচ্ছা, এটা হিমাটাইটটা, এটা এই দিকে তীর চিহ্নটা উল্টা দিকে হয়ে গেছে, আর এটা হচ্ছে কি, অ্যামোনিয়া শনাক্ত করা যায় নেসলার দ্রবণ দ্বারা। নেক্সট কোশ্চেন আসি, ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? কিছুই না, যদি শর্ট প্রশ্ন দেয় ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি, শুধু একটা পলি শব্দ জুড়ে দেবো আমরা। তাহলে কি হবে, পলিভিনাইল ক্লোরাইড, এর পলিমারের নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। আমরা বাকি যেসব পলিমারগুলো আছে ওটাও একটা ছকের সাহায্যে আমরা দেখে নেব কি আছে। মনোমার আর পলিমারের ছকটা হচ্ছে, তিনটে ধরনের মনোমার হয়, একটা হচ্ছে ইথিলিন, একটা হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন, আর হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এই তিনটের মধ্যে পরীক্ষায় দেয়, ইথিলিন আর ভিনাইল ক্লোরাইডটাই বেশি দেয়। হ্যাঁ, ইথিলিন কি না, CH2 ডবল বন্ড CH2, এটা ইথিলিন বলে, দুটো কার্বন ইথ, আর ডবল বন্ড বলে ইন, হচ্ছে ইথিন বা ইথিলিন বলা হয়। আর যখন এটা পলিমার হয়ে যাচ্ছে, কিছুই না, এই মাঝখানের এই যে ডবল বন্ড যেটা আছে ওটা একটা বন্ড খুলে গিয়ে এইদিকে একটা হাত হয়ে যাচ্ছে, এইদিকে একটা হাত হয়ে যাচ্ছে, আর ব্র্যাকেট দিয়ে একটা এন, পলি যেহেতু আছে সেজন্য একটা এন করা হয়। আর এটা কি কাজে ব্যবহার করা হয় না, এটা প্যাকিং এর দ্রব্য হিসাবে, গৃহস্থালির এইসব জিনিসপত্র অন্তরক পদার্থ হিসাবে ব্যবহার করা হয় ইথিলিনটা, পলিথিলিনটা। আর আর একই রকম ভাবে এই হাইড্রোজেনটা যখন ফ্লোরিন দ্বারা হয়ে যাবে, চারটা ফ্লোরিন হয়ে গেছে, সুতরাং টেট্রা ফ্লোরোইথিলিন বলো তখন আমার। এই হাইড্রোজেন চারটে যখন ইথিলিন ফ্লোরিন দিয়ে প্রস্তাবিত হয়ে যাচ্ছে, তখন আমরা কি বলবো না, টেট্রা ফ্লুরো ইথিলিন। আর এর পলিটেট্রা ফ্লুরো ইথিলিনটা কি হবে, সংকেতটাও একই হয়ে যাবে, একই রকম। আর এটাকে শর্টকাটে কি বলে, PTFE, পলিটেট্রা ফ্লুরো ইথিলিন। আর এটা আরেকটা নাম থাকে টেভলন, অনেক সময় শর্ট প্রশ্নও দিয়ে দেয় যে টেভলন কি, হ্যাঁ টেভলন কি, টেভলন শর্ট প্রশ্ন দিয়ে দেয় টেভলনটা কি, তখন বলতে হবে যে টেট্রাফ্লুরো ইথিলিনের পলিমার হচ্ছে টেফলন, এবং এর সংকেত হচ্ছে, সংকেতটা দিয়ে দিবে। আর এটা কি কাজে ব্যবহার করা হয় টেফলনটা না, ওই নন স্টিকের যে কড়াই টড়াই গুলো হয়, ফ্রাইং প্যান, ওগুলো প্রস্তুতিতে কাজে লাগে, আর রাসায়নিক শিল্পে লাগে। আর ভিনাইল ক্লোরাইডটা কি, এই ইথিনেরই CH2 যে ডবল বন্ড ছিল, এর মধ্যে একটা হাইড্রোজেন, এই যে CH2 এই একটা হাইড্রোজেন কি হলো, ক্লোরিন দ্বারা প্রস্তাবিত হয়ে গেলে সেটা হবে ভিনাইল ক্লোরাইড। আর পলি মানে কি, এই ডবল, এই একটা বন্ড খুলে গিয়ে এটা কি হয়ে যাবে, একটা এন এসে যাবে, তখন এটা পলিভিনাইল ক্লোরাইড। এটা কি প্রস্তুতকালে, এটা শর্টকাট এই ফর্মটা থাকে যে পিভিসির পুরো নাম কি, ফর্মটা মনে রাখবে, পলিভিনাইল ক্লোরাইড। আর এটা পাইপ প্রস্তুতের কাজে লাগে, অন্তরক পদার্থ হিসাবে কাজ করে, হ্যাঁ গাম্বুট চপ্পল এইসব প্রস্তুতের কাজে লাগে। সুতরাং এই ছকটাও আমরা দেখে রাখবো। নেক্সট কোশ্চেনে আসি, মিথেন অণুতে সন্নিহিত যে কোনো দুটি যোজকের অন্তর্বর্তী কোণ। আচ্ছা, এই বিভিন্ন জৈব যৌগের মধ্যেকার এই বিভিন্ন কোণগুলো প্রায় আমি দেখতে পাচ্ছি আসছে, হ্যাঁ। সুতরাং আমরা একটা ছকের মাধ্যমে যদি মনে রেখে দেই তাহলে অনেকটাই সুবিধা হবে। কি করে না, আমরা কি জানি মিথেন অণু CH4, মাঝখানে একটা C, তিন দিকে এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন আছে। এই কোণটার মান কত, এই কোণটার মানটা কত, এটা আমরা মনে রেখে দেবো যে CH4 বা মিথেনের এই কোণটার মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এটা পরীক্ষায় প্রায়ই আসে, 109 ডিগ্রি 28 মিনিট। আর ইথেনের মধ্যে কোণ কত, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে না 109 ডিগ্রি 28 মিনিট, এটাও হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। আর এটাও ইথিলিনটাও মনে রেখে দেবো, 125
121.5 ডিগ্রি। আর পরীক্ষায় এইটা বেশি আছে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনের কোনটা কত, এটা হচ্ছে 180 ডিগ্রি। পরীক্ষায় মিথেন আর অ্যাসিটিলিনটা বেশি আসে। এটা মনে রেখে দিবে যে মিথেনের কোন 109 ডিগ্রি 28 মিনিট আর অ্যাসিটিলিনের হচ্ছে 180 ডিগ্রি। এটা সরল রেখার মধ্যে থাকে, সেই জন্য অ্যাসিটিলিনের এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে উত্তর হবে 109 ডিগ্রি 28 মিনিট মিথেনের কোনটা হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে কার্বক্সি COOH, CO2H কোন শ্রেণীর যৌগকে সূচিত করে? CO2H এটা কোন শ্রেণীর যৌগকে সূচিত করে? এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। এটা কার্বক্সিলিক অ্যাসিডকে সূচিত করে। এর একটা ছকের মাধ্যমে মনে রেখে দিবে যে OH থাকলে হবে হাইড্রক্সিল, CHO থাকলে হবে অ্যালডিহাইড, OH থাকলে অ্যালকোহল, CHO থাকলে অ্যালডিহাইড, CO থাকলে কিটোন, CO2H থাকলে কার্বক্সিলিক অ্যাসিড, আর NH2 থাকলে অ্যামিন, আর ও এর দুদিকে দুটো বন্ড থাকলে হচ্ছে ইথার। এই ছকটা মনে রেখে দিবে। তাহলে আমাদের সব এমসিকিউ আর এসএকিউ কোশ্চেনগুলো শেষ হলো। এরপর আমরা নেক্সট অঙ্কেতে চলে যাই। কি আছে অঙ্কে? ফার্স্ট অঙ্কটা দেখি। ফার্স্ট অঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ বৃদ্ধি পায়। গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত? আচ্ছা, এই কোশ্চেনটাই আগের সেট 3-তে ছিল, সেটা আমি মানে স্কিপ করে চলে গেছিলাম, দেখা হয়নি, স্কিপ হয়ে গিয়েছিল। আমি আজকে দেখিয়ে দিচ্ছি, একই সেম অঙ্ক। তাহলে চাপ আর আয়তন উভয়ই দ্বিগুণ করছে। টেম্পারেচারটা প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, তাহলে প্রথমে T1 ছিল কত? T1 ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড, T1 ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড, চাপ ছিল P1, আয়তন ছিল V1, আর T1 স্মল T1 যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, ক্যাপিটাল T1 কত হবে? 273 কেলভিন। T2টা আমাকে বের করতে বলছে, মানে কত ডিগ্রি সেন্টিগ্রেডটা বের করতে বলছে, আর P2টা বলেছে 2P1 হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাচ্ছে, আর আয়তনটা V2টা 2V1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি ফর্মুলা জানি? P1 V1 বাই T1 সমান কি P2 V2 বাই T2। এই ফর্মুলাতে আমরা বসালে কি হবে? P1 V1 বাই T1 এর জায়গায় 273 বসালাম, আর P2 V2 P2 এর জায়গায় 2P1, আর V এর জায়গায় 2V1, P1 V1 কেটে গেল। হ্যাঁ, তাহলে T2 273 ইন্টু 4 সমান 1092 কে, আর ডিগ্রি সেন্টিগ্রেডে করলে কত হবে? -819 ডিগ্রি সেন্টিগ্রেড। উত্তর হবে 819 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখি এবার। আচ্ছা, অঙ্কটা তোমরা আরেকবার দেখে নাও, যে T1 এর তুলে নাও, দেখে একবার। P1 V1 বাই T1 এই ফর্মুলাতে বসালাম, জাস্ট এরকম করে কাটাকাটি করে তোমার 1092 কি আসছে, মাইনাস করে 819 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, 0.9 গ্রাম জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। সংখ্যা বের করতে বলছে, তার মানে জলে অক্সিজেন পরমাণু সংখ্যা। 0.92 গ্রাম জল আছে, তাহলে জলের সংকেত কি? H2O। আর এর আণবিক ভর কত হয় H2O? এর আণবিক ভর হচ্ছে 2, মানে হাইড্রোজেনের 2 আর হচ্ছে 16, তার টোটাল কত হচ্ছে আণবিক ভর 18। তাহলে 1 মোল হাইড্রোজেনের ওজন কত হবে? 18 গ্রাম। আর আমরা যা কি জানি, 1 মোল গ্যাসে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, আর অ্যাভোগাড্রো সংখ্যাটা কত? 6.02 × 10⁻23। সুতরাং 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? 18 গ্রাম জলে অণুর সংখ্যা 6.02 × 10⁻23। তাহলে আমাকে কোশ্চেনে কি বলেছিল, যে 0.9 গ্রাম জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা। তাহলে আমি আগে 0.9 গ্রাম জলে কতগুলো অণু আছে দেখে নিই, তারপর আমি অক্সিজেন পরমাণুর সংখ্যাটা বের করব। তাহলে অণু কতগুলো আছে জলের, এত গ্রাম জলের অণুর সংখ্যা কত? আমি এটা 0.9 গ্রাম করে উত্তর এলো 3.01 × 10⁻23। এবার দেখো, যেহেতু একটা জল মানে কি H2O, এর সংখ্যা থাকে H2O, মানে এক অণু জলে অক্সিজেনের কটা পরমাণু থাকে? একটাই পরমাণু আছে। সুতরাং 0.9 গ্রাম জলে যতগুলো জলের অণু আছে ততগুলোই অক্সিজেনের পরমাণু একই থাকবে। সুতরাং উত্তর হবে 0.9 গ্রাম জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা এটাই। যদি এইটা কোশ্চেনটা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত দিয়ে দিত, তাহলে দেখো এক অণু জলে দুটো হাইড্রোজেন পরমাণু আছে,
সুতরাং তখন এটা 2 দিয়ে গুণ করতে হতো। বুঝতে পারলে? ঠিক আছে, নেক্সট আমরা অঙ্কটা দেখি এরপর। তোমাকে 2 ওহমের দুটি রোধ দেওয়া আছে, এদের থেকে কি হবে 2 ওহম রোধ, এই যে তোমাকে 4 ওহমের দুটি রোধ দেওয়া আছে, এদের থেকে কি হবে 2 ওহমের রোধ পাওয়া যাবে। দেখো আমাকে দুটা রোধ দিয়ে দিয়েছে 4 ওহম করে, এর থেকে তুল্য রোধটা আমাকে 2 ওহম করতে হবে। তাহলে আমরা জানি কি একমাত্র সমান্তরাল সমবায় যোগ করলে কি হয়, সব থেকে যেটা ক্ষুদ্রতম যেই রোধটা তার থেকেও মানে কম পরিমাণ রোধ পাওয়া যায় তুল্য রোধে। সুতরাং এটাকে আমাকে সমান্তরাল সমবায় যোগ করতে হবে। 4 ওহম রোধের দুটা রোধকে আমাকে সমান্তরাল সমবায় যোগ করে দেখতে হবে যে আমার তুল্য রোধে 2 ওহম রোধ আসছে কিনা। আচ্ছা আমরা দেখে নিই। তাহলে 4 ওহম মানে 1/r সমান কি হবে 1/4 বাই 1/4, 1/r 1 বাই প্লাস 1/r2। এই ক্যাপিটাল আরটা হচ্ছে তুল্য রোধ, তাহলে 1/R সমান 1 প্লাস 1/4। আমি আরটা কত পাচ্ছি, তাহলে 2 ওহম, তাহলে এটা পাচ্ছি, তাহলে এটা সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন আছে 4.2টা। খোলা বায়ুতে 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে এসটিপিতে কত আয়তনের কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে আমাকে এখানে বিক্রিয়াটা করে নিতে হবে। ক্যালসিয়ামের এখানে সব পারমাণবিক ভরগুলো দিয়ে দিয়েছে, তোমরা এগুলো অঙ্কটা আচ্ছা দেখে নিই। তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে খোলা বায়ুতে 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কত আয়তন কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এইটা মনে রাখবে যে কত গ্রাম না কত আয়তন। তাহলে আয়তন বলছে, তাহলে আমরা বিক্রিয়াটা আগে লিখে নিই। দেখো ক্যালসিয়াম কার্বনেট থেকে কি সোজা বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড প্লাস সিএও, তাহলে এটা ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত আছে 40, 12 কার্বনের এর 348, আর টোটাল আণবিক ভর কত হচ্ছে 100। আর যেহেতু প্রশ্নটাই কি বলেছিল কত আয়তনের কার্বন ডাইঅক্সাইড, কত আয়তনের কার্বন ডাইঅক্সাইড বলেছে উৎপন্ন, তাহলে আমাকে এখানে 22.4 লিটার, যেহেতু কার্বন ডাইঅক্সাইডের আগে 1 মোল আছে, কিছু নেই মানে এখানে কি আছে কিছু নেই মানে এখানে 1 আছে, তাহলে এর হবে 22.4 লিটার। 1 মোলের আয়তন কত 22.4 লিটার। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত বেড়েছে 100, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড কত পাচ্ছি আমরা 22.4 লিটার পাচ্ছি কিনা, বুঝতে পারলে কিনা। যেহেতু কার্বন ডাইঅক্সাইড আগে 1 মোল আছে, তাহলে 22.4 লিটার। তাহলে আমাকে কি বলছে প্রশ্নে কি বলেছিল যে 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কত পাবে, তাহলে কত আয়তন পাবো। তাহলে আমি 100 গ্রাম থেকে আমি পাই 22.4 লিটার, তাহলে 250 গ্রাম থেকে কত পাবো 22.4 গুণিত 250 বাই 100, কাটাকাটি করলে আমি কত পাচ্ছি, কাটাকাটি করলে 56 পাচ্ছি। কিছুই নেই, বিক্রিয়াটা শুধু বিক্রিয়াটা লিখলেই হবে। এবার এখানে আণবিক ভরের 100 পেয়ে যাব, আর এখানে যেহেতু কার্বন ডাইঅক্সাইডের সহগ 1 আছে মানে 1 মোল, সুতরাং এর 1 মোলের আয়তন 22.4 লিটার। যেহেতু আমাকে কত লিটারে বের করতে বলছি যে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, সেই জন্য আমাকে 22.4 লিটার লিখতে হলো। তাহলে 100 গ্রাম থেকে আমি কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত 22.4 লিটার, তাহলে 250 গ্রাম থেকে কত পাচ্ছি, উত্তর হবে 56 লিটার। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন আছে 7 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাতে হবে। অবিশুদ্ধ জিঙ্ক আছে, আচ্ছা অবিশুদ্ধ জিঙ্কে কত 88% জিঙ্ক বর্তমান আছে, মানে কি অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক মানে তোমার 100 গ্রাম যদি তোমাকে জিঙ্ক দেওয়া হয়, হ্যাঁ তার মধ্যে 88% মানে শুদ্ধ জিঙ্ক আছে, বাকিটা অবিশুদ্ধ, বাকিটা ভেজাল, 88% ঠিকঠাক আছে। আচ্ছা জিঙ্কের এখানে পারমাণবিক ভর 32 দিয়েছে, এটা ভুল দিয়েছে, এটা 32 হবে না, এটা 65.5 হয়। আচ্ছা আমরা 65.5 দিয়ে অঙ্কটা করতে হবে, এটা জিঙ্ক এটা ভুল দিয়েছে, টাইপিং মিস্টেক করেছে। 7 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ককে লঘু সালফারের সঙ্গে বিক্রিয়া করতে হবে। তাহলে আমাকে বিক্রিয়াটা একবার লিখে নিই, এই কারণে বিক্রিয়া করতে পারলেই অঙ্ক অর্ধেক হয়ে গেল। জিঙ্ক প্লাস H2SO4 সমান কি হাইড্রোজেন প্লাস জিঙ্ক সালফেট। জিঙ্কের আমি পারমাণবিক ভর কত 65.5, তাহলে 65.5 গ্রাম থেকে আমি কত পাচ্ছি এখানে 2 গ্রাম, তাহলে 2 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে আমার কত লাগছে 65.5 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক লাগছে। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে আমার বিশুদ্ধ জিঙ্ক লাগে 65.5 গ্রাম। আমাকে কত গ্রাম করতে বলছে 7, আমাকে বলছে 7 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে হবে। তাহলে 7 গ্রাম করতে কত হবে, ক্যালকুলেশন করলে এটা পাচ্ছি 229.25 গ্রাম।
আবার ওখানে বলছে অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক আছে, তার মানে কি 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আছে। তাহলে আমি এটা ঘুরিয়ে কি বলতে পারি যে 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থেকে বিশুদ্ধ মানে 88 গ্রাম বিশুদ্ধ, এটা আমি ঘুরিয়ে কি লিখতে পারি, মানে জিঙ্কের অবিশুদ্ধতা আমরা বলছি 88%, তার মানে কি 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আছে। আমি ঘুরে কি বলতে পারি যে 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে কত না 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে, তাহলে 229.25 যেটা আমার বেরিয়েছিল, এই 229.25টা, হ্যাঁ এইটা তাহলে বিশুদ্ধ জিঙ্ক থাকে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে, না এটা আমি ক্যালকুলেশন করলে এটা আসতেছে 260.51, সুতরাং এত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক আমার লাগবে। দেখে নাও অঙ্কটা একবার। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট অঙ্ক আর আছে, আচ্ছা আর একটা আছে যে 2.5 ওহম রোধের বিশুদ্ধ একটি তারের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তো মাত্রা যাচ্ছে, 1 ঘন্টা চলছে, তাহলে কত তাপ উৎপন্ন? তাপ উৎপন্ন মানে আমাকে জুলের সূত্র, জুলের সূত্র কি H সমান I স্কয়ার RT। এখানে তো ক্যালোরি বা জুল কিছু বলেনি, তাহলে আমি কেন 4.2 দিয়ে ভাগ করতে হবে শুধু, তাহলে আমাকে জুল এককে রেখে দেবো, তাহলে H সমান কি I স্কয়ার RT, আর এর মান দিয়ে দিচ্ছে 2.5 ওহম, আই এর মান 0.5 অ্যাম্পিয়ার, টি এর মান 1 ঘন্টা মানে কত 3600 সেকেন্ড, তাহলে এই সময় আই স্কয়ারটা জুল এককে রাখলে কত হচ্ছে, কাটাকাটি করলে আমি পাচ্ছি এটা 2250 জুল। ঠিক আছে, তাহলে বোঝা গেল কি হলো। তাহলে আমরা সেট 3 এর সমস্ত অঙ্ক প্লাস এমসিকিউ এসএকিউ গুলো সবগুলোই দেখলাম, এবং সমস্তগুলো এই ছকের আকারে সব দেখলাম। এই ছকগুলো কিন্তু খুব মানে গুছিয়ে লেখা আছে, এগুলো ভালো করে মনে রাখবে পরীক্ষার সময়, এই ছকগুলোই মনে রাখলে তোমার শর্ট কোশ্চেনে আর কোনো ভীতি থাকবে না, সমস্ত শর্ট কোশ্চেনে এই ছকের মধ্যে কমন পেয়ে যাবে মাধ্যমিকে। হ্যাঁ, ভালো করে ছকগুলো দেখবে। হ্যাঁ, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে যখনই পরবর্তীকালে আমি আবার আপলোড করব নোটিফিকেশনটা চলে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।